কোল্ড ওয়ার। নামটি শুনলেই আমাদের মনে ভেসে ওঠে মার্কিন যুক্তরাষ্ট্র ও সাবেক সোভিয়েত ইউনিয়নের কথা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকেই মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়ন তাদের নিজেদের ক্ষমতা ও প্রভাব বাড়ানোর জন্য বিভিন্ন পন্থা অবলম্বন করে। তারা অর্থনৈতিক, রাজনৈতিক, গুপ্তচর বৃত্তি ও প্রযুক্তিগত সব খাতে একটি প্রতিযোগিতামূলক যুদ্ধে লিপ্ত হয়। উভয় দেশই তাদের সামরিক শক্তি বৃদ্ধির জন্য প্রচুর অর্থ ব্যয় শুরু করে, বিশেষ করে পারমাণবিক অস্ত্রে। দুই দেশই এত পরিমাণ পারমাণবিক অস্ত্র মজুত করতে শুরু করে যা জেনে আপনি অবাক হবেন। সেই সময় যুক্তরাষ্ট্রের কাছে 30,000 এবং সোভিয়েত ইউনিয়নের কাছে প্রায় 28,000-এরও বেশি পারমাণবিক অস্ত্র ছিল। বলতে গেলে পৃথিবী প্রায় পারমাণবিক যুদ্ধের দ্বারপ্রান্তে ছিল। পয়লা সেপ্টেম্বর 1983 সাউথ কোরিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইট KE-007 নিউ ইয়র্ক থেকে টেক অফ করে। বিমানটির গন্তব্য ছিল সাউথ কোরিয়ার রাজধানী সিউলে। ফ্লাইটটিতে ক্রুসহ 269 জন যাত্রী ছিল। যান্ত্রিক ত্রুটির কারণে পাইলট তার নির্ধারিত রুট ব্যবহার না করে অন্য আরেকটি রুট দিয়ে যাচ্ছিলেন, যা বিমানটিকে একসময় রাশিয়ান এয়ার স্পেসের ভিতরে নিয়ে যায়। রাশিয়ান অথরিটি বিমানটিকে ইউএস স্পাই প্লেন ভেবে শুট ডাউন করে। এবং বিমানটি রাশিয়ার শাখালিন দ্বীপের নিকট ক্র্যাশ করে। বিমানটিতে থাকা 269 জন যাত্রীর কাউকে আর জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি। দর্শক, আপনারা যদি বাংলাদেশ এয়ারলাইন্সের ইতিহাস এবং তার ঘটে যাওয়া কিছু দুর্ঘটনা সম্পর্কে জানতে চান, তাহলে আমাদের এই ভিডিওটি দেখে আসতে পারেন। ভিডিওটির লিংক নিচে ডিসক্রিপশনে দেওয়া রইল। আর এ পর্যন্ত যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দিতে পারেন। সেদিন সাউথ কোরিয়ান এয়ারলাইন্সের বিমানটিতে আমেরিকান 62 জন যাত্রী ছিল, যার মধ্যে একজন ইউএস কংগ্রেসম্যান লরেন্স ম্যাকডোনাল্ডও ছিলেন। এই ঘটনার পর আমেরিকা ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে উত্তেজনা আরও চরম পর্যায়ে ওঠে। সেই সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন রোনাল্ড রেগান। I'm coming before you tonight about the Korean airline massacre, the attack by the Soviet Union against 269 innocent men, women, and children aboard an unarmed Korean passenger plane. This crime against humanity must never be forgotten, here or throughout the world. এই বিমান দুর্ঘটনা ঘটে যাওয়ার কিছুদিন পরেই 16 সেপ্টেম্বর 1983 সালে প্রেসিডেন্ট রেগান গ্লোবাল পজিশনিং সিস্টেম বা জিপিএস সাধারণ মানুষের ব্যবহারের জন্য উন্মুক্ত করে দেন, যা এর আগে শুধু মার্কিন সামরিক বাহিনী ব্যবহার করত। 26 সেপ্টেম্বর 1983 সোভিয়েত এয়ার ডিফেন্স ফোর্সেসের লেফটেন্যান্ট কর্নেল স্টানিস্লাভ পেট্রভ মস্কোর কাছে একটি বাংকারের দায়িত্ব পালন করছিলেন। বাংকারটি ছিল সোভিয়েত ইউনিয়নের আর্লি ওয়ার্নিং স্যাটেলাইট কমান্ড সেন্টার। পেট্রোভের দায়িত্ব ছিল আর্লি ওয়ার্নিং স্যাটেলাইট নেটওয়ার্ক পর্যবেক্ষণ করা এবং যদি সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে কোনো পারমাণবিক ক্ষেপণাস্ত্র হামলা হয় তাহলে তার ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করা। যদি এই সিস্টেমের মাধ্যমে কোনো ক্ষেপণাস্ত্র শনাক্ত হয়, সোভিয়েত ইউনিয়নের স্ট্র্যাটেজি ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অবিলম্বে এবং বাধ্যতামূলক পাল্টা পারমাণবিক আক্রমণ করা। সময়টা হবে মধ্যরাতের কিছু পরে। বাংকারের কম্পিউটার হঠাৎ করে ওয়ার্নিং দিতে শুরু করে। একটি ইন্টারকন্টিনেন্টাল ব্যালাস্টিক মিসাইল বা আন্তঃমহাদেশীয় ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র যা যুক্তরাষ্ট্র থেকে সোভিয়েত ইউনিয়নের দিকে আসছে। তার কিছুক্ষণ পর আরও একটি। এভাবে একটি একটি করে মোট 5টি মিসাইল ওয়ার্নিং আসতে শুরু করে। পুরো বাংকারে তখন একটি আতঙ্কের সৃষ্টি হয়। সবার দৃষ্টি পেট্রোভের দিকে, কেননা তার কথার উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেওয়া হবে যে পাল্টা আক্রমণ করা হবে কি না। সেদিন লক্ষ লক্ষ মানুষের ভাগ্য ছিল পেট্রোভের হাতে, কারণ তার একটি সিদ্ধান্তেই হয়তো শুরু হতো তৃতীয় বিশ্বযুদ্ধ।
পেট্রোভের চিন্তা করার জন্য খুব বেশি সময় তার হাতে ছিল না। তাকে ব্যাপারটি খুবই দ্রুত তার ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানাতে হবে। পেট্রোভ সব তথ্য উপাত্ত বিবেচনা করে একটি কঠিন সিদ্ধান্ত নেন। স্যাটেলাইট ওয়ার্নিং অ্যালার্টটি আসলে ফলস অ্যালার্ট। পরে বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে পেট্রোভ বলেছিলেন যে, আমি জানতাম স্যাটেলাইট ওয়ার্নিং সিস্টেমে ত্রুটি আছে, কারণ এটি খুব ভালোভাবে পরীক্ষা নিরীক্ষা না করে সার্ভিসে যোগ করা হয়েছে। আর আমাদের যে গ্রাউন্ড রাডার রয়েছে তা তৎক্ষণাৎ মিসাইল শনাক্ত করতে পারত না। স্যাটেলাইট শনাক্ত করার কয়েক মিনিট পর গ্রাউন্ড রাডার মিসাইল ডিটেক্ট করতে পারত, কিন্তু সেদিন গ্রাউন্ড রাডার অপারেটর কোনো মিসাইল শনাক্ত করতে পারেনি। আর আমেরিকা যদি পারমাণবিক হামলা চালাতোই তাহলে 5টি মিসাইল নয়, তারও বেশি মিসাইল হামলা চালাতো, কারণ পারমাণবিক হামলা হলে তো তা ব্যাপকভাবে হবে, যাতে করে প্রতিপক্ষ আক্রমণ করার সুযোগই না পায়। তাহলে এখন প্রশ্ন আসে, স্যাটেলাইট সেদিন কী কারণে ওয়ার্নিং দিচ্ছিল? পরে এক বিশ্লেষণে জানা গেছে স্যাটেলাইটটি ভুলবশত মেঘের উপরে সূর্যের প্রতিফলনকে একটি ক্ষেপণাস্ত্র হিসেবে শনাক্ত করেছিল, যার কারণে বারবার মিসাইল ওয়ার্নিং কম্পিউটার দেখাতে থাকে। স্টানিস্লাভ পেট্রোভের কারণে হয়তো আজ পৃথিবীতে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়নি, যিনি সিঙ্গেল হ্যান্ডেডলি বাঁচিয়েছেন বিলিয়ন মানুষের জীবন। পেট্রোভের এই কাজের জন্য তাকে পুরস্কৃত বা কোনো শাস্তি দেওয়া হয়নি, কারণ সোভিয়েত সামরিক বাহিনী এই ঘটনাটি গোপন রাখতে চেয়েছিল। তবে তাকে এজন্য অনেকবার জিজ্ঞাসাবাদের সম্মুখীন হতে হয়। কোল্ড ওয়ার শেষে যখন এই ঘটনাটি প্রকাশ্যে আসে, তখন পেট্রোভ নিউক্লিয়ার ওয়ার প্রতিরোধে তার ভূমিকার জন্য অনেক আন্তর্জাতিক স্বীকৃতি পেতে শুরু করেন। 2013 সালে ইউনাইটেড নেশন পেট্রোভকে ড্রেসডেন পিস প্রাইজ পুরস্কার দিয়ে সম্মানিত করেন। পরে তাকে নিয়ে একটি ডকুমেন্টারিও করা হয়, দ্য ম্যান হু সেভড দ্য ওয়ার্ল্ড। 1983 সালের সেই রাতে স্টানিস্লাভ পেট্রোভের সিদ্ধান্ত সুপার পাওয়ারগুলির মধ্যে সম্ভাব্য পারমাণবিক সংঘাত প্রতিরোধ করেছিল, যা শত শত কোটি মানুষের মৃত্যুর কারণ হতে পারত। পেট্রোভ খুব ঠান্ডা মাথায় এবং যৌক্তিক সিদ্ধান্ত নেওয়ার জন্য আজ আমরা এক অন্যরকম পৃথিবী দেখতে পাচ্ছি। দর্শক, পুরো ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর এ ধরনের ভিডিও দেখতে চাইলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন।